পয়লা আগস্ট শোকের মাস। এই দিন 1975 সালের 15ই আগস্ট আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যা করা হয় এই মাসে। একই সাথে হত্যা করা হয় আমার মাকে, আমার মা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, আমার ভাই, 3 ভাই আমার ছোট, মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল, আমার ছোট্ট ভাইটি বয়স যার মাত্র 10 বছর রাসেল। তাদেরকে নির্মমভাবে হত্যা করে কামাল আর জামালের নবপরিণীত বধূ সুলতানা কামাল ও পারভিন জামাল রোজি, যাদের সদ্য বিবাহিতা মেহেদির রং তখন হাত থেকে মোছেনি। ঘাতকের নির্মম বুলেটে তাদের মেহেদির রং মনে হয় যেন আরো ঢেকে যায়। আমার একমাত্র চাচা শেখ আবু নাসের মুক্তিযোদ্ধা, তাকেও নির্মমভাবে হত্যা করে। রাষ্ট্রপতির মিলিটারি সেক্রেটারি ব্রিগেডিয়ার জামিল উদ্দিন এবং পুলিশ অফিসার সিদ্দিকুর রহমানকে হত্যা করে। একই দিনে আমার মেজুপুর বাড়িতে আক্রমণ করে শেখ ফজলুল মনি মুক্তিযোদ্ধা এবং তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজুমনিকে হত্যা করে। আমার সেজুপুর বাড়িতে আক্রমণ করে আমার সেজুপুবা কৃষিমন্ত্রী আব্দুর রাব সানেবাত মুক্তিযোদ্ধা সংগঠক এবং তার 10 বছরের ছেলে আরিফ, 13 বছর মেয়ে বেবি, আবুল হাসান আবদুল্লাহর ছেলে 4 বছরের সুকান্ত বাবু এবং মুক্তিযোদ্ধা সাংবাদিক শহীদ সানিয়াবাদ এবং রেন্টু সাংস্কৃতিক কর্মী তাদেরকে নির্মমভাবে হত্যা করে। আমি সকলের তার মাগফিরাত কামনা করি। ওই দিনটায় আমরা ছিলাম না, আমি আর রেহানা বিদেশে ছিলাম, আমরা বেঁচে গিয়েছিলাম, কিন্তু আমাদের ওই বাচ্চাটা ছিল মৃত্যু থেকেও কঠিন। বিদেশের মাটিতে বাবা মা ভাই সব হারিয়ে একটা অসহায় অবস্থা আমরা পড়েছিলাম। ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আমাদের সঙ্গে সঙ্গে খবর নেন, যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট মার্শাল টিটো খবর নেন। আমরা ভারতে চলে আসি, এখানেই আমরা আশ্রয় নিই। 6টা বছর বিদেশে থাকতে হয়। আমি জানি না আমার বাবার কি দোষ ছিল। সেই 1948 সালে তিনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র, তখন মাতৃভাষা বাংলা ভাষা, পাকিস্তানিরা আমাদের মাতৃভাষাকে নিতে চেয়েছিল, উর্দু ভাষা চাপিয়ে দিতে চেয়েছিল। তারই বিরুদ্ধে তিনি সংগ্রাম শুরু করেন, ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন 1949 এবং সেটা করতে যে জেলেও যান। পাকিস্তান আন্দোলনও তিনি করেছিলেন। আর এরপরে পাকিস্তান আমলে যখন আমাদের বাঙালিদের উপরে শোষণ বঞ্চনা শুরু হলো, তারই প্রতিবাদ তিনি করেছিলেন। ওই 48 সাল থেকে 49 সালের মধ্যে 3 বার তাকে কারাবরণ করতে হয়। 1949 সালে বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করে। বঙ্গবন্ধু শেখ মুজিব 1 নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক জেলখানায় বসেই এই আওয়ামী লীগকে সুসংগঠিত করে বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি সংগ্রাম করে যান, জেল জুলুম অত্যাচার সহ্য করেন। আমরা সন্তান হিসেবে বাবার স্নেহ বঞ্চিত ছিলাম। আমাদের সাথে তো দেখা হতো কারাগারে। মনে হয় 2 বছর একটানা আমরা আমার বাবাকে কাছে পাইনি। বাংলার মানুষকে তিনি অধিক ভালোবাসতেন। বাংলার মানুষের জন্য তিনি জীবনটা উৎসর্গ করেছিলেন এবং তারই নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করি। তিনি ধীরে ধীরে বাঙালি জাতিকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করেন। ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ, যার যা কিছু আছে তাই নিয়ে শত্রু মোকাবেলা করতে হবে, বাঙালি জাতি কিন্তু সেটাই করেছিলেন। অসহযোগ আন্দোলনের ডাক দেন। 25শে মার্চ পাকিস্তান হানাদার বাহিনী যখন নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে, তিনি 26শে মার্চ প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধ চালিয়ে যাবার নির্দেশ দেন। সাথে সাথে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে গ্রেপ্তার হন। এরপরই আমার মা, আমি, রেহানা, রাসেল আমরা সবাই গ্রেপ্তার হই। ধানমন্ডি 9 নম্বর, সেই সময় 18 নম্বর রোড ছিল, এখন 9-এ 26 নম্বর বাড়ি, একতলা একটা বাড়ি ছিল, সেই বাড়িতে আমাদের গ্রেপ্তার করে রাখে। আমাদের ধানমন্ডি 32 নম্বর বাড়িতে লুটপাট হয়। কি চেয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান? বাঙালি জাতির মুক্তি, শিক্ষায় দীক্ষায় সব দিক থেকে বাঙালি জাতি উন্নত হবে। স্বাধীনতার পরটা তিনি দিয়েছিলেন সংবিধান। একটা স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তোলেন। বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি অর্জনের জন্য জাতীয় ঐক্যের ডাক দেন, দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি দেন এবং এর ফলে বাংলাদেশের মানুষের জীবন মান উন্নত হতে শুরু করে। প্রবৃদ্ধি 9% উন্নীত হয়, যা আজ পর্যন্ত কেউ করতে পারেনি। যখনই এদেশের মানুষের জীবনের শান্তি নিরাপত্তা চলে আসে, সে যুদ্ধের ভয়াবহতা কাটিয়ে ওঠে। পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক আল বদর, রাজাকার, আল শামস বাহিনী গড়ে তোলা হয়। সেই গোলাম আজম, মতিউর রহমান নিজামী, আব্দুল আলিম, আব্দুল মানান, আব্দুল সোবান, অনেকেই, কাদের মোল্লা, মানে কত নাম বলবো আমি। আমাদের যে ফরিদপুরের প্রত্যেকে এইসব বাহিনীর সাথে জড়িত ছিল। তখন তারা যুবক ছিল। গণহত্যা চালানো, বুদ্ধিজীবীদের হত্যা করা, একই সাথে আমাদের নারীদের তুলে নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে তুলে দেওয়া হয়। দিনের পর দিন এদের এই নারীদের উপর পাশবিক অত্যাচার চলে। তারা গণহত্যা শুরু করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়। পাকিস্তানে কারাগারে নিয়ে অকথ্য অত্যাচার নির্যাতন করেছিল। জাতির পিতার নির্দেশে মুক্তিযুদ্ধে আমরা বিজয় অর্জন করি। বিজয়ের পর
আন্তর্জাতিক চাপে পাকিস্তানি শাসক ইয়াহিয়ার পতন ঘটে। তারপরে তিনি মুক্তি পান, ফিরে আসেন বাংলাদেশের মানুষের কাছে। 10ই জানুয়ারি 72 সালে তিনি বাংলা মাটিতে ফিরে এসে বাংলাদেশ কিভাবে চলবে, সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, বাংলাদেশের মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার ব্যবস্থা করে উন্নত একটি বাংলাদেশ গড়ে তুলবেন এবং বাংলাদেশ মহান মুক্তিযুদ্ধে যারা আমাদের সহায়তা করেছে প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জানান। সকল শহীদের প্রতি তিনি তার শ্রদ্ধা জ্ঞাপন করেন। নির্যাতিত মা বোনদের চিকিৎসার ব্যবস্থা করেন, আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসার ব্যবস্থা করেন, প্রতিটি শহীদ পরিবারকে আর্থিক সহায়তা করেন। প্রায় 3 কোটি মানুষ গৃহহারা, প্রত্যেকটা মানুষের ঘর বাড়ি তৈরি করা থেকে শুরু করে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, মন্দির, পেগোডা, গির্জা যা কিছু ধ্বংস ছিল একে একে সব মেরামত করে দিয়ে রাস্তাঘাট, পুল, ব্রিজ, রেল ব্রিজ সবকিছু মেরামত করেন। এয়ারপোর্ট পর্যন্ত ভাঙা অবস্থা ছিল, সেটাও মেরামত করেন। মাত্র 3 বছর 7 মাস। কারেন্সি নোট ছিল না, রিজার্ভ মানি ছিল না। এই মুক্তিযুদ্ধ চলাকালীন সময় কোনো ফসল হয়নি। শূন্য হাতে যাত্রা শুরু করে একটি দেশকে তিনি গড়ে তুলে যখন মানুষের জীবনে স্বস্তি ফিরে আসে, শান্তি ফিরে আসে, আর তখনই এই হত্যাকাণ্ড ঘটে। বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যার পর বাঙালি কি পেয়েছে? প্রতিনিয়ত সেনাবাহিনীতে কু হতো, আর অগণিত সেনা অফিসার এবং সৈনিকদের হত্যা করা হয়েছে। নাহলে 2000-এর মতো সৈনিককে এবং হাজার হাজার অফিসারকে হত্যা করা হয়েছে। 18-19টা কু হয়। এমনকি বিমান বাহিনী, সেখানেও যখন কু হয় 565 জন বিমান বাহিনীর অফিসার এবং সৈনিক এবং অন্যান্যদের হত্যা করা হয়। জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করে একে একে আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে নস্যাৎ করে, মার্শাল ল জারি করে, সংবিধান সঙ্গীনের খোঁচায় ক্ষতবিক্ষত করে, জনগণের ভোটের অধিকার কেড়ে নেয়। জনগণ ভোট দিতে পারতো না, কিন্তু 110% ভোট পড়তো। এটাই ছিল জিয়াউর রহমানের রীতি। হ্যাঁ না ভোট, রাষ্ট্রপতি ভোট, সংসদ, জাতীয় সংসদ ভোট, নতুন দল করে ক্ষমতা এসে অবৈধ ক্ষমতা বৈধ করার প্রক্রিয়া শুরু করে এবং তারই পদাঙ্ক অনুসরণকারী জেনারেল এরশাদ ওই একই পদাঙ্ক অনুসরণ করে। জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়। 6 বছর পর আমি আওয়ামী লীগ আমাকে সভাপতি নির্বাচিত করলে আমি বাংলাদেশে ফিরে আসি এমন একটা জায়গায় যেখানে আমার বাবা মা ভাইদেরকে যারা হত্যা করেছে তাদেরকে ইন্ডেমনিটি দেওয়া হয়েছে। আমরা যারা আপনজন হারিয়েছি 15ই আগস্ট, আমাদের বিচার চাবার কোনো অধিকার ছিল না। আমার বাবা মা ভাইদের হত্যা করেছে, আমি মামলা করতে পারবো না, বিচার চাইতে পারবো না। ঠিক একইভাবে 15 আগস্টে যারা নিহত শাহাদত বরণ করেছে প্রত্যেকের একই অবস্থা ছিল এবং তারা পুরস্কৃত হয়েছিল। জিয়াউর রহমান তাদের বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়েছিল, ব্যবসা বাণিজ্য করতে দিয়েছিল। এরশাদ এই কর্নেল ফারুকের দল করার সুযোগ করে দিয়েছিল। নির্বাচনে, রাষ্ট্রপতি নির্বাচনে সে প্রার্থী হয়েছিল। খালেদা জিয়া 15 ফেব্রুয়ারি 96 সালে নির্বাচনে খুনি রশিদ এবং হুদাকে জনগণের ভোট চুরি করে তাদেরকে পার্লামেন্টে বসায়। কর্নেল রশিদ তাকে তো লিড অফ দ্য অপোজিশনের সিটে বসিয়েছিল খালেদা জিয়া, যদিও ওই পার্লামেন্ট টেকে নাই। 15 ফেব্রুয়ারি খালেদা জিয়া ভোট চুরি করে ক্ষমতা আসে। জনগণের ভোট চুরি করায় জনগণ যে আন্দোলন করেছিল, আন্দোলনের মুখে 30শে মার্চ খালেদা জিয়া পদত্যাগে বাধ্য হয়। তারপর নির্বাচন হয় জুন মাসে 12 তারিখে। সেই নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করে সরকার গঠন করে। আওয়ামী লীগের একমাত্র সরকার, নির্বাচিত সরকার। 5 বছর সময় আমরা অতিক্রম করে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করি। বাংলাদেশের ইতিহাসে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের আর কোন ইতিহাস, একমাত্র আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখনই ক্ষমতা হস্তান্তর শান্তিপূর্ণভাবে হয়েছে 2001-এ। কিন্তু 1 অক্টোবরের নির্বাচনের সময় থেকে যে অত্যাচার নির্যাতন এই বিএনপি জামাত জোট ক্ষমতায় এসে আমাদের উপরে চালাতে থাকে, সেটা মানে ভাষায় বর্ণনা করা যায় না। ঠিক আজকে যেমন এখন ওই বিএনপি জামাত এবং খুনি ফ্যাসিস্ট সুদখোর ইউনূস ক্ষমতা অবৈধভাবে দখল করেছে, অবৈধভাবে ক্ষমতায় বসে ঠিক যেভাবে আমাদের নেতা কর্মী মুক্তিযোদ্ধা তাদের উপর আক্রমণ করছে, এই কাজই একই রকম প্রায় ওই 2001 সাল থেকে 6 সাল পর্যন্ত বিএনপি জামাতের দুঃশাসন, তাদের দুর্নীতি, জঙ্গির উত্থান, গ্রেনেড হামলা, অস্ত্র চোরা কারবারি, সেই 10টা মামলা, এই নানা ধরনের অপকর্ম করে বাংলাদেশটাকে যেন একটা জঙ্গি রাষ্ট্র এবং অরাজকতায় নিয়ে আসে। এমার্জেন্সি ডিক্লেয়ার হয়, সবার আগে আমাকেই গ্রেপ্তার করে এবং অজস্র মামলা আমার বিরুদ্ধে। খালেদা জিও আমার বিরুদ্ধে প্রায় 1 ডজনের উপরে মামলা দিই। যে কটা ভালো কাজ জনগণের জন্য করেছি, সেনাবাহিনীর জন্য যে সমস্ত অস্ত্র কিনেছি, বিমান বাহিনীর জন্য MiG-29 কিনেছি, নৌবাহিনীর জন্য ফ্রিগেট কিনেছি, প্রত্যেকটা ক্ষেত্রেই 2-4টা করে মামলা। এমনকি যে প্ল্যানেটোরিয়াম করেছিলাম তার জন্য মামলা। মানে যা কাজ জনগণের জন্য করেছে সব কিছুর জন্য মামলা। তো ওই মামলায় তদন্ত করে কিছুই তারা পায়নি, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার এসে আরো মামলা দিল। একের পরে এই নির্যাতন আমাদেরকে আমি বিরোধী দল ছিলাম, তারপর আমার বিরুদ্ধে এই ধরনের হয়রানি। ওই অবস্থা থেকেও বাংলাদেশের মানুষ আন্দোলন করে, ছাত্র শিক্ষক আন্দোলন করে,
2008-এ নির্বাচন দিতে বাধ্য হয়। সেই নির্বাচনে আওয়ামী লীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের হাতে গড়া 2008-এর নির্বাচনে আমরা 59 সিটে নির্বাচন করি, 41টা সিট আমাদের শরিক দলকে দিয়ে দিই। আমরা বেশি দিয়েছিলাম কিন্তু তাদের প্রার্থী ছিল না, সেগুলি ডিসকোয়ালিফাইড হয়ে যায়। এই 259 সিটে নির্বাচনে অংশগ্রহণ করে নৌকা মার্কা 48% ভোট পেয়েছিল। যদি ওই 41টাও যদি নৌকা মার্কা থাকতো তো আমাদের ভোটের পার্সেন্ট আরো বাড়ত। আর বিএনপি জামাত 20 দলীয় জোট পেয়েছিল মাত্র 32% ভোট। সিট পেয়েছিল 29, উপনির্বাচনে 1, আর আমরা সিট পেয়েছিলাম 230টা, উপনির্বাচনে 3। যে আস্থা বিশ্বাস বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের উপর রেখেছিল আমরা তার মর্যাদা দিয়েছি। 2008-এর নির্বাচনী ইস্তেহারে আমরা দিন বদলের সনদ ঘোষণা করেছিলাম। বাংলাদেশকে আরো উন্নত করব সেই প্রতিজ্ঞা নিয়েছিলাম। সেই মোতাবেক আশুকরণীয়, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী এবং প্রেক্ষিত পরিকল্পনা করে পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যমে আমরা দায়িত্ব বিমোচন করেছি। বিদ্যুৎ উৎপাদন প্রত্যেক ঘরে ঘরে, মানুষের ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে। আমাদের সাক্ষরতার হার 78.8 ভাগে উন্নীত করেছে। মানুষের আয়ুষ্কাল 59 বছর থেকে আমরা 73 বছর উন্নীত করেছি। বাংলাদেশের রাস্তা ঘাট, পুল, ব্রিজ, অবকাঠামোগত উন্নয়ন, হাসপাতাল, চিকিৎসা সেবা, মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশ উন্নত হয়েছে। শুধু আমাদের জন্য, এমনকি মাদ্রাসা শিক্ষার উন্নতি করা, দাওরায়ে হাদিসকে মাস্টার ডিগ্রির সম পরিমাণ মর্যাদা দেওয়া, ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয় তাদের সার্টিফিকেট পাওয়ার জন্য ব্যবস্থা করে দেওয়া, তাদের কারিগরি শিক্ষা, প্রযুক্তি শিক্ষার ব্যবস্থা, ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা, স্যাটেলাইট বঙ্গবন্ধু 1 উৎক্ষেপণ করা। বাংলাদেশের উন্নয়নের ফলে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় অর্থনৈতিকভাবে 3য় স্থানে শক্তিশালী অর্থনীতি দেশ হিসেবে মর্যাদা পায়। এশিয়াতে 9ম স্থান, সারা বিশ্বে 35তম স্থান। কোভিডের ঠিক আগে আমাদের 30তম ছিল, আমরা আরো অর্জন করতে পেরেছিলাম, কিন্তু কোভিড এবং স্যাংশনের কারণে 35তম স্থান আমরা অধিকার করি। যখনই বাংলাদেশ এই উন্নয়নের পথে এগিয়ে যায় তখনই কিন্তু এই আগস্ট মাস 2024 সাল আবার আমাদের উপরে নেমে আসে নির্যাতন। আওয়ামী লীগ দেশের উন্নতি করে যাচ্ছে, আওয়ামী লীগ মানুষের কল্যাণ করে যাচ্ছে, পছন্দই না। এটাই হচ্ছে আমাদের দুর্ভাগ্য। আজকে বাংলাদেশের অবস্থাটা কি? আমরা যে বাংলাদেশকে রেখে এসেছিলাম, যার দারিদ্রের হার 41 ভাগ থেকে আমরা কমিয়ে 18 ভাগে নামিয়েছিলাম, হত দরিদ্রের হার 25 ভাগ থেকে 5 ভাগে নামিয়ে নিয়েছিলাম, এখন আবার দারিদ্রের হার বেড়েছে। আবার বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। আবার বাংলাদেশকে নিয়ে যে খেলা চলছে, এখন বাংলাদেশ হয়ে গেছে জঙ্গিদের দেশ, সন্ত্রাসের দেশ। কোনো মানুষের জীবনে নিরাপত্তা নাই, কোনো মানুষ শান্তিতে ঘরে থাকতে পারে না। যখন তখন যে কোনো ঘরে যে আক্রমণ করতে পারে, মানুষ হত্যা করতে পারে। এই যে আজকে আমরা এখানে 15ই জুলাই 2024 সাল থেকে যেভাবে পুলিশ হত্যা, আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা, সাংবাদিক হত্যা, আইনজীবী, পেশাজীবী, একদিকে তাদের উপর আক্রমণ, অপরদিকে মানে হত্যা শুধু না, 460টা পুলিশ এবং কেন্দ্র পুড়িয়ে দেওয়া হয়েছে, সেখানে পুলিশ ভিতরে থাকা অবস্থায় তাদের পিটিয়ে হত্যা করা হয়েছে। মেট্রো রেল, বিটিভি ভবন, বিআরটিসি ভবন, দুর্যোগ মন্ত্রণালয় ভবন, সেতু ভবন, সড়ক ভবন, সব জায়গায় সব আগুন দিয়ে পোড়ানো, একটা ধ্বংসযজ্ঞ শুরু করলো। সব থেকে দুর্ভাগ্যের বিষয়, যারা এই ঘটনার সঙ্গে জড়িত তারা সমন্বয়ক, তারা নাকি ছাত্র। প্রত্যেকটা এমপি হোস্টেলে যে তারা লুটপাট করলো, গণভবনে আগুন দিল, লুটপাট করলো, সংসদ ভবনে আক্রমণ করলো। সব থেকে ঘৃণ্য কাজ যেটা করেছে, তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে অবমাননা করেছে। 15ই আগস্ট তাকে হত্যা করেছিল। আর আমরা দেখলাম 15ই জুলাইয়ের পর থেকে সেই আগস্ট মাস পর্যন্ত এসে 32 নম্বরে এই 5ই আগস্ট আগুন দিয়ে পোড়ানো হলো, লুটপাট করা হলো। আর 5ই ফেব্রুয়ারি বোলডোজার দিয়ে ভাঙা হলো। কেন এই আক্রমণটা আমি জানতে চাই। ওই বাড়িটা কি অপরাধ করেছে? 25 নম্বর বাড়ি থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, সেই 32 নম্বর বাড়ি, সেখানেই তো তাকে নির্মম ভাবে হত্যা করা হয়েছিল। সেই দেয়াল এখনো রক্তের দাগ, সেই দেয়াল এখনো বুলেট চিহ্ন। তারা সবকিছু, যেটুকু স্মৃতি চিহ্ন ছিল সব তো লুটপাট করেছিল। তারপর যেটুকু স্মৃতি চিহ্ন ছিল আমরা 2 বোন এই বাড়িতে ভোগ করিনি। এবং 32 নম্বর বাড়িটা কিন্তু নিলাম হয়ে গিয়েছিল, কারণ এটা হাউস বিল্ডিং কর্পোরেশন লোন নিয়ে তিল করে আমার মা গড়ে তুলেছিলেন। আমি 81 সালে যখন ফিরে আসলাম, একদিন পত্রিকায় সেখানে দেখি প্রজ্ঞাপন, 32 নম্বর বাড়ি নিলাম। কেন? লোন দেওয়া হয়নি। লোন দেবে কে? আমার মা লোন শোধ করতেন, তাকে তো হত্যা করা হয়েছিল। তারপর সে কোথেকে দেবে? আমি হাউস বিল্ডিং এর সাথে যোগাযোগ করলাম, তবে তারা অত্যন্ত ভদ্রতার সাথে সমস্ত, সামান্য লোন ছিল, খুব বেশি না, 10-12 হাজার টাকা না 18 হাজার টাকা ছিল, তা সেটা আর নিল না।
তার দলিলটা আমাকে দিয়ে দিল। আমি আর রেহানা ওই বাড়িটা বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট করে জনগণের সম্পদ জনগণকে দান করে দিয়েছিলাম। আমরা যখন বাড়িটা তুলে দিই, আমাদের কিন্তু ঢাকায় কিছু ছিল না, কোনো বাড়িঘর কিছু ছিল না, কোথায় থাকবো কোনো ঠিকানা নাই। তারপরে আমরা ওই বাড়িটাই দান করে দিই। তখন কেবলই মনে হতো, আমরা বাবা তো সারা জীবন এদেশের মানুষের জন্যই জীবন দিয়ে গেছেন, সারা জীবন এদেশের মানুষের কথাই ভেবেছেন, সারাটা জীবন তিনি এদেশের মানুষকে কিভাবে উন্নত জীবন দিবেন সেই কথা চিন্তা করেছেন। তাহলে আমরা এই সম্পদ তো আমাদের না, এটা তো জনগণের সম্পদ। তিনি বলছেন যে এদেশের মানুষকে তিনি গভীরভাবে ভালোবাসেন, তাই আমরা জনগণকে দিয়ে দিয়েছিলাম। ওটা একটা স্মৃতি জাদুঘর। বিশ্বের বড় বড় অনেক নেতা, অনেক জ্ঞানী গুণী বিজ্ঞানী লোক ওখানে এসেছে, ওই বাড়িতে দেখেছে, ভিজিট করেছে, ভিজিটের বুকে লিখেছে। এত সাদা সিধা একটা জীবন যাপন একটা দেশের রাষ্ট্রপতি পৃথিবীর কোন দেশে আছে এই দৃষ্টান্ত? ওই ছোট্ট বাড়িটাতেই ছিল। এখন তো দেখি ক্ষমতা যাওয়ার সাথে সাথে এক একজনের বাড়ি, গাড়ি, শান শওকত, টাকা পয়সা অস্থির হয়ে পড়ে। কই আমার মা, আমরা, আমাদের পরিবার, আমার বাবা তা তো করেননি, ওই বাড়িতেই ছিলেন। তার একটা দৃঢ় বিশ্বাস ছিল এই বাঙালি কখনো তাকে মারতে পারে না। অনেকে তাকে সতর্ক করেছেন, অনেক রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানও সতর্ক করেছেন, তাই কিন্তু তাকে নির্মমভাবে হত্যা করে। যারা আমাদের চিরচেনা, প্রতিনিয়ত আমাদের বাড়িতে আস, আমাদের বাড়ি বা আমার সেজুপুকুর বাড়ি বা এখানে যারাই আসা যাও, এদের মধ্যে থেকেই তো হত্যাকাণ্ডটা ঘটানো হলো। মোস্তাক বেইমানি করলো, সাথে জিয়াউর রহমান তার দোসর। বাবা মা ভাই হারিয়েছি, বিচার চাবার অধিকার নাই। যুদ্ধ অপরাধী যারা মা বোনদেরকে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে তুলে দিয়ে পাশবিক অত্যাচারের জন্য উপহার দিয়েছিল, গণহত্যা চালিয়েছিল, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে পুড়ে ছারখার করেছিল, সেই যুদ্ধ অপরাধীদের বিচার পার্লামেন্টে আইন পাশ করে জাতিপিতা শুরু করেছিলেন অনেকেই সাজাপ্রাপ্ত আসামি। গোলাম আজম থেকে শুরু করে অনেকেই আবার পাকিস্তানি পাসপোর্ট নিয়ে পাকিস্তানে চলে গিয়েছে, বাংলাদেশে তারা বিশ্বাস করতো। সেই যারা পাকিস্তানে বিশ্বাস করতো, বাংলাদেশকে স্বাধীন বাংলাদেশ চাইতো না, জিয়াউর রহমান তাদেরকেই ফিরে নিয়ে আসে, তাদের মন্ত্রী, প্রধানমন্ত্রী, উপদেষ্টা, মন্ত্রীর মর্যাদা দেয়। আর খুনিদেরকে তো বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার সব চেতনা একে একে মুছে ফেলাচ্ছে। আমার প্রশ্ন যে জাতির পিতাকে হত্যা করে কি পেয়েছে দেশে? একমাত্র আওয়ামী লীগ সরকারে আসলেই তো জাতির পিতার আদর্শ নিয়ে যখন আমরা দেশ পরিচালনা করি, তখনই তো মানুষের মুক্তি আসে, জীবন মান উন্নত হয়। আমি তো সেটা প্রমাণ করেছি প্রথম 5 বছর, তারপরে 2008 সালে নির্বাচনে জয়ী হয়ে এই 2024 সালের এই বাংলাদেশ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। বাংলাদেশ ছিল উন্নয়নের বিশ্ব, যে কোনো প্রবাসী বিদেশে গেলে সম্মান, বাংলাদেশ শুনলে সকল একটা সম্মান। আর সেই বাংলাদেশে একটি মানুষের ক্ষমতার লোভের আগুন জ্বলে যা একেবারে ছারখার, ক্ষমতার লোভের আগুন দিয়ে দেশটাকে ধ্বংস করে দিয়েছে। কেন? বাংলাদেশটাকে বিক্রি করবে, বিক্রি করেছে। কোথায়? সেন্ট মার্টিন দ্বীপে এখন আর আমাদের অধিকার নেই। যে সমুদ্র সীমা আইন জাতির পিতা করেছিলেন, জিয়াউর রহমান, এরশাদ, খালেদা জিয়া, কেউ কোনোদিন সমুদ্র সীমায় আমাদের যে অধিকার আছে সে কথা বলতেই সাহস পাইনি। আমি এসে এই সমুদ্র সীমা আমাদের অধিকার প্রতি, আমাদের স্থল সীমানা চুক্তি ভারতের সাথে মুজিব ইন্দিরা চুক্তি, সেটা বাস্তবায়ন করে এই স্থল সীমানা চুক্তি এবং সিট মহল বিনিময় করেছে শান্তিপূর্ণভাবে পার্বত্য চট্টগ্রামে। সেই ৭৭ সাল থেকে সেখানে অশান্ত পরিবেশ, ইনসার্জেন্সি অ্যাক্টিভিটিস, ৬৪,০০০ লোক ভারতে রিফিউজি হিসাবে আশ্রয় নিয়েছিল। আওয়ামী লীগ ক্ষমতা আসার পর আমি উদ্যোগ নিয়ে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি করি, সকল রিফিউজিদেরকে বাংলাদেশে ফিরে নিয়ে আসে, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করি। পার্বত্য চট্টগ্রামে ব্যাপক উন্নয়নের কাজ আমরা করেছি। একই দিনে ৪৫টা ব্রিজ আমরা উদ্বোধন, রাস্তাঘাট করেছি, অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়িয়ে শিক্ষার ব্যবস্থা করেছি। সারা বাংলাদেশেই যেগুলি প্রত্যন্ত অঞ্চল, সব জায়গায় আমরা সেইভাবে উন্নয়ন করেছি। অপরাধটা কি করলাম সেটাই তো আমি জানি না। হত্যাকাণ্ড ঘটালো 15ই জুলাই থেকে 2024 সালের এই সমন্বয়ক, এবং যেটা ছিল আদতে ডক্টর মোহাম্মদ ইউনূসের মেটিকুলাস ডিজাইনের অংশ, মাস্টার মাইন্ড দিয়ে অপপ্রচার আমাদের বিরুদ্ধে চালিয়ে মানুষের ভিতরে সন্দেহ ঢুকিয়ে দিয়ে এই আন্দোলন সে করেছে, যেটা ডক্টর ইউনূস নিজে স্বীকার করেছে, নিজেই বলেছে যে এখানে কোনো নেতাও ছিল না, কিছু ছিল না, এটা ছিল তার মেটিকুলাস ডিজাইনের অংশ। কিন্তু মামলাগুলি হয়েছে কার বিরুদ্ধে? আমাদের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে। সমন্বয়করা যেখানে স্বীকার করে তারা হত্যাকাণ্ড ঘটিয়েছে, কিন্তু সেই মামলা সবই আওয়ামী লীগের নেতাকর্মী। আজকে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করে। আওয়ামী লীগের অপরাধটা কি? গরিবের পেটে ভাত দিয়েছে, দারিদ্র বিমোচন করে দিয়েছে, গরিবের ঘরে এখন খাবার আছে, কুড়ে ঘর নাই,
নিজের পক্ষে টিনের ঘর, কাঁচা পাকা ঘর, গরিব মানুষকে হাত পেতে হতে চায় না। 5 কোটি মানুষ দরিদ্র সীমা থেকে উপরে উঠায় নিয়ে আসছিলাম আমি। 5 কোটি মানুষ দরিদ্র সীমা থেকে উপরে উঠে এসে তাদের ক্ষুদ্র ঋণের ব্যবসায় ভাটা পড়েছিল। গরিবদের অল্প টাকা দেবে, মোটা অঙ্কের সুদ খাবে, তারা মাথার ঘাম পায়ে ফেলে যা উপার্জন করবে সবই ইউনুসের পকেটে যাবে, সেটা বোধহয় কমে গেছিল। সেই জন্য আবার এদেশের মানুষকে দারিদ্রের নিচে নামিয়ে এনেছে, অতি দারিদ্রের নিচে নামিয়ে এনেছে। 18%, আমরা 18% যেখানে দারিদ্রের হার, আজকে তা প্রায় 20-25% উঠে গেছে। অতি দারিদ্র যেখানে 5%, তা এখন 10-12% উঠে গেছে। অর্থাৎ তার উন্নয়নটা হচ্ছে দারিদ্র বৃদ্ধি করা, হত্যা ষড়যন্ত্র অব্যাহত রাখা, মায়ের কোল খালি করা, সন্তানকে পিতৃহারা করা, পিতাকে সন্তান হারা করা, স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করা, বাবাকে বেঁধে মেয়েকে ধর্ষণ করা, প্রতিনিয়ত বাড়িতে যে ধর্ষণ করবে কিন্তু কোনো কথা বলা যাবে না, নিউজ দেওয়া যাবে না। শিশু ধর্ষণ, নারী ধর্ষণ, নারীরা এখন ঘর থেকে বেরোতে পারে না। যারা আমার বিরুদ্ধে আন্দোলন করেছে তারাও এখন ঘর থেকে বেরোতে পারে না। এই তো বাংলাদেশের উন্নতি, এই তো বাংলাদেশের চেহারা। একটা মানুষের জীবনে কোনো নিরাপত্তা নাই, তার উপর একে একে সকলের চাকরি হারাস, শিক্ষকদের লাঞ্ছিত করা হয়েছে। প্রধান বিচারপতি থেকে বিচারপতি, শিক্ষক, নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন, সবকিছু শুধু ওই লাঠি সোটা অস্ত্র, রামদা, চাপাতি নিয়ে যে চাইনিজ করে নিয়ে যে সবাইকে ভয় দেখে দেখে সেখান থেকে বিতাড়িত করা আর তাদের দলীয় লোক বসানো। বৈষম্য বিরোধী আন্দোলনে এখন চরম বৈষম্য সৃষ্টি করে বসে আছে ক্ষমতা ইউনূস। শেয়ার মার্কেটের টাকা উধাও, ব্যাংকের টাকা উধাও। যে প্রজেক্ট আমি 160 কোটি টাকায় করেছি সেই প্রজেক্টে এখন 300 কোটি টাকায় দেওয়া হচ্ছে। এরকমও সমস্ত উন্নয়নের কাজ বন্ধ, শুধু কোথায় পয়সা আছে সেখানেই মানি লন্ডারিং করে যাচ্ছে। সুইস ব্যাংকে টাকার অঙ্ক বেড়ে গেছে। কার টাকা? অর্থনীতি ধ্বংস করেছে। সামাজিক সমস্ত কর্মসূচি বাতিল। ছাত্রছাত্রীদের বই জানুয়ারি মাসে আমরা দিতাম, 1 জানুয়ারি সেটাও দিতে পারেনি, সেখানেও ব্যর্থ। শিক্ষার পরিবেশ নষ্ট করেছে। ছাত্রলীগ করলে লেখাপড়া করা যাবে না, মুক্তিযোদ্ধারা লেখাপড়া করতে চাবে, এটা কেমন ধরনের কথা? এই অবস্থা আজকে সৃষ্টি। আর এই যে ঘরে ঘরে যে মানুষ আওয়ামী লীগের নেতা কর্মীকে নির্বিচারে হত্যা করে যাচ্ছে, কেন? সেখানে আমার প্রশ্ন, কি অপরাধ করেছে আওয়ামী লীগ যে এইভাবে তাদেরকে হত্যা করা হবে? দেশের স্বাধীনতা নিচ্ছে তাই পরাজিত প্রভুদেরকে সহযোগিতা করা, এটাই তাদের উদ্দেশ্য। আমি এটুকুই বলবো, এই অন্যায়, এই অবিচার চলতে দেওয়া যায় না। সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এই খুনি ইউনূসের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে। আজকে আমাদের শ্রমিক, কৃষক, মেহনতি মানুষরা দারুণ কষ্টে আছে। কৃষকদের কৃষি উপকরণ আমরা সময় মতো দিতাম। প্রায় 2 কোটি কৃষক কৃষি উপকরণ কার্ড পেয়েছিল। 1,08,00,000 কৃষককে 10 টাকায় অ্যাকাউন্ট খোলার ব্যবস্থা করে দিয়েছিলাম। ভর্তুকি টাকা সরাসরি তাদের কাছ থেকে যেত। শ্রমিকের মজুরি আমরা বাড়িয়েছিলাম, যেটা 1600 টাকা পেয়েছিলাম তা 12,000 টাকায় আমি উন্নীত করেছিলাম। কর্মসংস্থানের ব্যবস্থা করেছি। মাথাপিছু আয় বেড়েছে। আজকে কাজ নেই, মাথার ঘাম পায়ে ফেলে যে টাকা কামাই করে তা দিয়ে একবেলা সন্তানদেরকে খেতে দিতে পারে না। সামাজিক নিরাপত্তার যত কাজ সব বন্ধ। কার্ড করে দিয়েছিলাম টিসিবির মাধ্যমে, সেটাও প্রায় বন্ধ। তার থেকে 43 লক্ষ কার্ড বাদ দিয়েছে। টাকাগুলি কার পকেটে গেল? বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, সব ভাতাগুলি কার পকেটে গেল? কেন মানুষ পায় না? বিনা পয়সায় আমরা যারা কর্মহীন তাদেরকে খাদ্য দিতাম, 30 কেজি করে চাল প্রতি মাসে দিতাম, সেটাও বন্ধ। মানুষের মাঝে আজকে হাহাকার, ঘরে ঘরে কান্না। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছিলাম, এখন বিদ্যুৎ নাই কেন? ইন্ডাস্ট্রি চালাতে পারে না, বিদ্যুতের অভাব, টাকার অভাব। ব্যাংকে গেলে টাকা পায় না, শ্রমিকের বেতন দিতে পারে না, রানিং ক্যাপিটাল পায় না। এটা কোন ধরনের কাণ্ড? দেশটাকে ধ্বংস করতে এসেছে। দেশের মানুষের জীবনে কোনো নিরাপত্তা দিতে পারছে না। আর কোনো সংবাদ পরিবেশন হবে না। প্রত্যেকটা টেলিভিশন, রেডিও, সংবাদপত্র ইউনূসের ওই এজেন্টদের দ্বারা নিয়ন্ত্রিত। ইউনূস সেন্টারে বসে যে কন্টেন্ট তৈরি করে দিতে হবে, শুধু সেইটাই বলতে হবে, তার বাইরে কেউ একটা কথা বলতে পারবে না। হাজার হাজার সাংবাদিক চাকরি হারিয়েছে। অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করে দিয়েছে। 8 জন সাংবাদিককে নির্মমভাবে হত্যা করেছে। 38 জন কারাগারে বন্দী। সবার বিরুদ্ধে হত্যা মামলা, নানা মামলা। ইউনূস আর কিছু না পারুক, ডক্টর ইউনূস একটা কাজে পারদর্শী, সেটা হলো মামলা দেওয়া। হত্যা মামলার তো কোনো সীমা নাই। আওয়ামী লীগের অন্তত 5 থেকে 7 লক্ষ লোক এই মামলা, আর আসামি তো সীমাহীন। কত লক্ষ যে আসামি
এটা এক একটা মামলায় যতজন আসামি সেটাকে প্রত্যেকটা মামলা হিসেবে ধরে যদি হিসাব করেন তো কত হয় একটু খুঁজে বের করেন। আওয়ামী লীগের নেতাকর্মী, বর্ষিয়ান নেতাকর্মী, তাদেরকে হাতে হাত করা বেঁধে নিয়ে আসে 70-80 বছর, 85 বছর বয়স, 82 বছর বয়স, যারা মুক্তিযোদ্ধা, তাদের গলায় জুতার মালা। যারা রাজাকার, একই দিনে 1200 লোকরে যেখানে এই রংপুরে হত্যা করেছে, যার সাজা হয়েছে, তাকে মুক্তি দিয়ে তাদের গলায় আজকে ফুলের মালা আর মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা। কারণ মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করে দিয়েছে। আর দেশ যদি স্বাধীন না হতো তাহলে ওই সিভিল অফিসাররা ডেপুটি সেক্রেটারির উপরে উঠতে পারতো না, আর আর্মির মেজরের উপরে উঠতে পারতো না। 6 দফা দেবার পরে 2% বাড়িয়েছিল, বাঙালির কোনো স্থান ছিল না। একথা সবাই ভুলে গেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব দেশটা স্বাধীন করেছে বলেই না আজকে মেজররা মেজর জেনারেল হতে পারছে, লেফটেন্যান্ট জেনারেল হতে পারছে, সিভিল অফিসাররা ডেপুটি সেক্রেটারি থেকে সচিব, প্রিন্সিপাল সেক্রেটারি, ক্যাবিনেট সেক্রেটারি হতে পারছে। দেশের ছেলেমেয়েরা ডিজিটাল বাংলাদেশ পেয়েছে, লেখাপড়া শেখার সুযোগ পাচ্ছে, বিদেশে যাওয়ার সুযোগ পাচ্ছে, পাসপোর্ট পাচ্ছে, একটা দেশ পেয়েছে। আর এই স্বাধীনতা না আনলে কি হতো? বিদেশে যেতে হলে ভিসা নিতে হলে ওই করাচিতে যে ভিসা নিতে হতো। এই ভূখণ্ড থেকে তখন কোনো আমদানি রপ্তানি হতো না। বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছিলেন বলেই তো এই ব্যবসা বাণিজ্য ইন্ডাস্ট্রি সব গড়ে উঠেছে। সেটা ভুলে যায় কেন? সেটা আমার প্রশ্ন। যে কি অপরাধ তিনি করলেন? বঙ্গবন্ধুকে ফ্যাসিস্ট বলে, যে স্বাধীনতা এনে দিল, যে যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলে যিনি স্বল্পোন্নত দেশে উন্নীত করে দিয়ে গেলেন, তার বিরুদ্ধে কুৎসা রটনা করতে লজ্জা করে না? আর আমরা আওয়ামী লীগ আসার পরে বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদা এনে দিলাম, আর আমাদের অপরাধ হয়ে গেল মিথ্যা মামলা দিয়ে হয়রানি। আমি, রেহানা, আমাদের বাচ্চারা কি করেছে? আমরা ক্ষমতায় ছিলাম 20 বছর, কিন্তু আমাদের তো কোনো পরিবর্তন হয়নি। আমাদের জীবন মান আমরা একই রকম রেখেছি। আমাদের বাচ্চারা নিজেরা পড়াশোনা করেছে, বিশ্বের সেরা ইউনিভার্সিটি থেকে তারা ডিগ্রি নিয়েছে। কেউ অক্সফোর্ড, কেউ হার্ভার্ড, LSE, স্কুল, লন্ডন ইউনিভার্সিটি, বিভিন্ন জায়গা থেকে টিউলিপের পিছনে লেগেছে। টিউলিপ তো ডাবল মাস্টার্স, কিংস কলেজ থেকে একটা মাস্টার ডিগ্রি নিয়েছে, আবার লন্ডন ইউনিভার্সিটি থেকে মাস্টার ডিগ্রি নিয়েছে। 4 বেশ সে নির্বাচনে জয়ী। ব্রিটিশ মন্ত্রিসভার সদস্য হয়েছিল। ইউনূস এত হিংসুট, ছোট বাচ্চা মেয়েটার সাথে সে হিংসা করে তার বিরুদ্ধে লাগলো। সে রিজাইন করে দিয়ে বলে যে তদন্ত করো। কি পেয়েছে? সাইমা আওয়াজের পুতুলে এই অটিস্টিক প্রতিবন্ধী, বাংলাদেশে কয়টা মানুষ জানতো অটিস্টিক সম্পর্কে? বিশ্বব্যাপী সেই অটিজম সম্পর্কে মানুষকে সচেতন করেছে। জাতির সঙ্গে সে প্রস্তাব এনে পাশ করেছে। সে নিজে এখানে কাজ করেছে দিনের পর দিন। তারই ফলশ্রুতিতে আজকে WHO যে এই সাউথ ইস্ট এশিয়ায়, এখানে সে WHO ডাইরেক্টর হিসেবে ভোটে নির্বাচন করে, ভোট পেয়ে তাকে পরীক্ষা দিতে হয়েছে, তার ইন্টারভিউ হয়েছে, ভাইবা হয়েছে, তারপর আবার ভোট হয়েছে। 10টা দেশের ভোটের মধ্যে 8টা দেশের ভোট পেয়ে তারপর সেই চাকরিটা পেয়েছে ডক্টর ইউনূস। সেখানেও তার বিরুদ্ধে লেগেছে। কি হলো? 10 কাঠা জমি। আমাদের কি 10 কাঠা জমি পাওয়ার অধিকার কারো নাই? সরকারি সুযোগ সুবিধা পায়। ওই রেহানা তো কিছু নেয়নি, আমরা তো কিছু নেইনি। রেহানাকে একটা বাড়ি দেওয়া হয়েছিল ধানমন্ডি 6 নম্বর রোডে। খালেদা জিয়া ক্ষমতায় এসেই ওই বাড়িতে যারা ছিল তাদের বিরুদ্ধে মামলা দিয়ে সরিয়ে দিয়ে সেখানে এসে ধানমন্ডি থানা স্থাপন করে। 6 নম্বর রোডে ধানমন্ডি থানা, যেটা ওই বাড়িটা। তখন রেহানা বলছে এই বাড়ি আর আমি নেব না। সে ওই বাড়িটা থানাকে লিখে দেয়, দান করে দিয়েছিল। বলছিল ঠিক আছে, খালেদা জিয়া করেছে এই থানা, এবং ওই থানাবাসে নিজে সিফনের শাড়ি পরে যে উদ্বোধন করে আসে, একটা প্রাইম মিনিস্টার একটা থানা উদ্বোধন করে, শুনেছেন কোনদিন? কিন্তু সেটাও করেছিল। তখন রেহানা বলছে আমার দরকার নাই, সোজা ওই থানাকে সে বাড়িটা লিখে দিয়ে দিয়েছে, দান করে দিয়েছে, কোনো পয়সা নেই, পুরো দান করে দিয়েছে। কাজে আমরা জনগণের জন্য এই কাজ করি, কিন্তু আমাদের অপরাধটা কি সেটাই জানলাম না। ছাত্ররা আন্দোলন করলো, সেখানে শুধু ছাত্ররা ছিল না, তারা বিভ্রান্ত হয়েছিল। আরো অনেকে কি আমি থাকলে নাকি দেশের ভালো হবে না। খুব ভালো কথা। আমি তো লাশ ফেলে ক্ষমতায় থাকতে চাইনি। বাপ মা ভাই সব হারিয়ে নিঃস্ব হয়ে দেশের জন্য কাজ করে দেশের উন্নতি করেছি। তাদের যদি তৃপ্তি না হয়, ঠিক আছে করো তোমরা, আমি সরে গেছি, ভালো কথা। এখন কি অবস্থা আছেন দেশে সবাই? আপনাদের ডক্টর ইউনূস অর্থনীতিবিদ ক্ষমতায় এসে কি অর্থনীতির উন্নতিটা করেছে? কোথায় দেশটাকে নিয়ে গেছে? সমস্ত জঙ্গিদের মুক্তি দিয়েছে, আওয়ামী লীগের নেতা কর্মী গ্রেপ্তার। এই গতকালকে 1300 লোকরে আওয়ামী লীগের নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে। সারা বাংলাদেশ থেকে কেউ ঘরে থাকতে পারছে না। গোপালগঞ্জের মতো জায়গায় হামলা করেছে। গোপালগঞ্জে দাঁড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু সম্পর্কে বাজে কথা বলবে, আর গোপালগঞ্জের মানুষ সেটা সহ্য করবে কেন? সেনাবাহিনী পাঠিয়ে তাদেরকে উদ্ধার করা হয়েছে, সরাসরি গুলি করে হত্যা করে সেখানে মানুষ হত্যা করা হয়েছে।
একটা ছেলেকে গুলি করে আবার মাটিতে ফেলে সে বুট দিয়ে তার গলা পাড়িয়ে ধরে তাকে হত্যা করে। আমার আফসোস হয়, এই সেনাবাহিনীর জন্য এত উন্নয়ন করেছি, এত কাজ করেছি, আর তারা আজকে এইভাবে গোপালগঞ্জে যাওয়া মানুষকে হত্যা করলো। আর এই সমন্বয়করা যারা গালি দিয়েছিল তারা কোথায় পালালো? আমার কেনা সাজোয়া বাহিনী, সেই এপিসি, তার ভিতরে ঢুকে গুলি করতে করতে গোপালগঞ্জ থেকে বের হয়েছে। আবার দেখলাম সেনাবাহিনীর পক্ষ থেকে আইএসপিআর এর রিপোর্ট দিল যে সেনাবাহিনীকে একটা গুলিও করেনি, গুলি করে মানুষ মারেনি। বাংলাদেশ এখন ডিজিটাল বাংলাদেশ, সবার হাতে মোবাইল, স্যাটেলাইটের যুগ। সেপাহীরা গুলি করে না দেখে তার কমান্ডিং অফিসার যে তাদেরকে অকথ্য ভাষায় গালি দিয়ে বলতেছে গুলি কর, সরাসরি গুলি কর। এটা তো রেকর্ড, সব জায়গায় ছড়িয়ে গেছে। তারা ঢাকবে কি দিয়ে? কেন এই মিথ্যাচার করছে সেটা আমার প্রশ্ন। কেন এই মিথ্যাচার করছে? সেনাবাহিনীর মান সম্মান জনগণের কাছে থাকে, আস্থা বিশ্বাস থাকে। আর যে সেনাবাহিনীর আস্থা বিশ্বাস থাকে না, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তারা কিভাবে রক্ষা করবে? ও তো সেন্ট মার্টিন দিয়ে দিয়েছে, করিডোর দিয়েছে, সমুদ্র সীমা দখল করে নিচ্ছে, রক্ষা করতে পারছে? মোটা অঙ্কের বাজেট আমি দিই। সিপাহীদের জন্য থাকার ডরমিটরি, জুনিয়র অফিসারদের জন্য ফ্ল্যাট নির্মাণ করে দেওয়া, তাদের প্রমোশনের জন্য নতুন নতুন সেনা ছাউনি তৈরি করে দেওয়া। আমি কি না করেছি? মাত্র 15-16 জন, মাত্র 96 সালে এসে পেয়েছিলাম 12 থেকে 15 জন মেজর জেনারেল। আমি 58 জনে উন্নত করে তাদের প্রমোশনের ব্যবস্থা করে দিয়েছি। আজকে তারা গোপালগঞ্জের যে গণহত্যা চালাচ্ছে, কি মানুষ আছে, মানুষ দেখে নাকি ভয় পায়? তো গোপালগঞ্জের মানুষ দেখে তো ভয় পেলেন না, তখন তো পাখির মতো গুলি করে হত্যা করা হলো প্রকাশ্য দিবালোকে। আর এখন যতই ঢাকার চেষ্টা করুক, জনগণের মন থেকে মুছবে না। এটাও মাথায় রাখতে হবে। আওয়ামী লীগের উপরে যে জুলুম, অত্যাচার, অপরাধ আওয়ামী লীগের কি? আওয়ামী লীগকে নিষিদ্ধ করে। ইউনূসের কোন অধিকার আছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার? সে ক্ষমতায় কি জনগণের ম্যান্ডেট নিয়ে ভোটে এসেছে, না সংবিধান মোতাবেক এসেছে? সে তো এসেছে জবরদস্তি করে, ক্ষমতা দখল করে। সে কথা ভুলে যায় কেন? ডাকাতি করে ক্ষমতা নিয়েছে ডক্টর ইউনূস। সে ক্ষমতার ডাকাত, ক্ষমতা ডাকাতি করে পেয়েছে। সন্ত্রাসী, জঙ্গি তাদেরকে দিয়ে, যারা এই দেশে সে হলি আর্টিস্টদের মতো সেখানে মানুষ খুন করা থেকে শুরু করে 21 আগস্ট গ্রেনেড হামলা, 10 টাকা অস্ত্র মামলা, দুর্নীতি, বিভিন্ন জঙ্গি তৎপরতায় যারা গ্রেপ্তার ছিল সবাইকে ছেড়ে দিয়ে, খুনিদের ছেড়ে দিয়ে তাদের নিয়ে তার ক্ষমতার শক্তি। আর এই সমন্বয়করা, এরাই নাকি তার ক্ষমতা। এত অল্প সময়ের মধ্যে তারা এত শত শত কোটি টাকার মালিক হলো কিভাবে? একজন তো ধরা পড়লো, ওনার মাস্টার মাইন্ড অস্ট্রেলিয়াতে, ভাইয়ের কাছে 6 কোটি টাকা পাঠিয়ে বাইরের জেলে পাঠালো, দুবাইতে। কোথায় কোথায় হিসাব আছে, সব হিসাব আছে। সব হিসাব পাই পাই করে বাংলাদেশের জনগণ নেবে। যাক, আমি আর অনেক লম্বা বক্তব্য দিলাম। আগস্ট মাসটা আসাই আমাদের জন্য খুব কষ্টের। সেই 5ই আগস্ট, 15ই আগস্ট, 21শে আগস্ট, প্রতিদিন প্রতি মুহূর্ত একটা পর একটা ঘটনা। অবৈধভাবে ক্ষমতা দখল, আগস্ট মাসেই কিন্তু ক্ষমতা দখল করেছিল। আবার তার পরিণতিও হবে ভয়াবহ, পালাবারও পথ পাবে না। এই বাংলার মাটিতে জনগণের এই রক্ত নিয়ে খলি খেলা, তার বিচার হবে। দায় মুক্তি দিয়ে মুক্তি পাবে না। খুনি 15 আগস্ট হত্যাকারীদের দায় মুক্তি দেওয়া হয়েছিল, তাদের বিচার হয়েছে। অপারেশন ক্লিন হার্ট করে খালেদা জিয়াও দায় মুক্তি, সেই দায় মুক্তিও আমরা বাদ দিয়েছি। আবার আল্লাহ দিন দেবে এবং এই বিচারও হবে। যারা আজকে স্বজনহারা বেদনা নিয়ে উপস্থিত, তাদেরকে আমার সমবেদনা জানাচ্ছি, সহানুভূতি জানাচ্ছি। আমি আর কোনো সান্ত্বনা দেবো না, বলবো আমাদের দিকে তাকান। একটা শোক মানুষ সইতে পারে না, আর আমরা কি শোক নিয়ে চলছি। হ্যাঁ, জীবন থেমে থাকে না, জীবন, কিন্তু সে যন্ত্রণা যার, সেই ভোগ করতে, সেই জানে। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাআল্লাহ বাংলাদেশ আবার ফিরে আসবে। জাতির পিতার রক্তে গড়া এই বাংলাদেশ কখনো বৃথা যাবে না। 30 লক্ষ শহীদের রক্ত গড়া বাংলাদেশ বৃথা যাবে না। এই স্বাধীনতা সমুন্নত রেখেই আমরা এগিয়ে যাব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। পলাতক শেখ হাসিনা 1 বছর পরও মাটিতে নামলেন না, জনগণের মুখোমুখি হলেন না, তবে আক্রমণ চালিয়ে গেলেন ভার্চুয়ালি। প্রশ্ন উঠছে, এই কি জননেত্রীর দায়িত্বশীলতা? শেখ হাসিনার ভাষণে ছিল একগুচ্ছ হুমকি, পুরনো অভিযোগ আর বিরোধীদের দোষারোপ। কিন্তু প্রশ্ন হচ্ছে, নির্বাচন নিয়ে কোনো জবাব নেই। ডক্টর ইউনূস, সেনাবাহিনী, গণমাধ্যম সবাইকে একহাত নিলেন, অথচ নিজের দলের ভেতরের দুর্নীতি নিয়ে একটাও কথা বললেন না। তিনি দাবি করলেন দেশ উন্নয়নের পথে, কিন্তু সেই উন্নয়ন কি শুধুই ভার্চুয়াল? যেখানে জনগণ নেই, গণতন্ত্র নেই, ভোট নেই, সেখানে কিসের উন্নয়ন? 1 বছর ধরে দেশের বাইরে থেকে ভার্চুয়াল বক্তৃতা দিলেও তিনি দেশে ফিরছেন না কেন? জনগণের সামনে দাঁড়াতে ভয় পাচ্ছেন কেন? আইন আদালতের মুখোমুখি না হয়ে কেবল হুমকি ধামকি দিলেই কি নেতৃত্ব প্রমাণিত হয়?
এটাই কি সেই নেতৃত্ব যার উপর বাংলাদেশ ভরসা রাখবে? বাংলাদেশের ভবিষ্যৎ কি ভার্চুয়াল বক্তৃতায় বন্দী থাকবে, নাকি জনগণ এবার নিজেদের সিদ্ধান্ত নেবে মাঠে নেমে? আপনার মতে শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্য কি বাস্তব রাজনৈতিক দায় এড়ানোর চেষ্টা, নাকি কৌশলগত পাল্টা আক্রমণ? তো আজকে এই পর্যন্তই, কিন্তু প্রশ্নগুলো এখানেই শেষ নয়। এই দেশ, এই রাজনীতি, এটা আমাদের সবার। আপনি, আমি, আমরা সবাই মিলে গড়ে তুলব সচেতনতার একটা মঞ্চ। আপনার ভাবনা, আপনার চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার। তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে তাকাচ্ছেন। রিপাবলিক অ্যান্ড পলিটিক্স কেবল খবর বা বক্তব্যের জায়গা নয়, এটা একটা ভিন্ন মতের প্ল্যাটফর্ম। এখানে প্রশ্ন করার সাহস আছে, সত্যের পেছনে ছুটে চলার স্পর্ধা আছে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খোঁজা শুরু। ফিরছি পরের পর্বে আরও খোলামেলা বিশ্লেষণ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।